শ্বাসরুদ্ধকর, অবিশ্বাস্য নাকি অকল্পনীয়? কোনো ভাষায় কি এই জয় লিখে ব্যাখ্যা করা যায়? মঞ্চটা ছিল প্রতিশোধের, মঞ্চটা ছিল লিওনেল মেসির আত্মমর্যাদার, আর তাতেই হলো শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু কিছু গল্পে শেষটা শুধু ভালোই হয় না, ইতিহাসও হয়ে যায়। আটলান্টার রাতেও যেন লেখা হলো ঠিক তেমনই এক মহাকাব্য। স্কোরবোর্ডে পিছিয়ে সময় ফুরিয়ে আসছে, আর ইংল্যান্ড যখন ফাইনালের স্বপ্ন বুনছে ঠিক তখনই শুরু হয় এপিক কামব্যাক। মঞ্চে আবির্ভাব সেই চিরচেনা পরিচালক লিওনেল মেসি। একটি মাত্র ভিশন, দুটি ম্যাজিক্যাল অ্যাসিস্ট, এনজোর বজ্রগতির সমতা, তারপর লাউতারোর কিলার হেডার। মাত্র কয়েক মিনিটেই বদলে গেল পুরো স্ক্রিপ্ট। ইংল্যান্ডের 60 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো, আর আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শাহেক। যাচ্ছি তার কাছে। শাহেক, গুড মর্নিং। দারুণ একটা ম্যাচ গতকাল রাতে। সেই ম্যাচের রেশ আমার যদিও এখনো কাটেনি, আপনার কেটেছে কিনা আমি জানি না, কিন্তু এই ম্যাচের রেশটা আসলে আমার মনে হয় অনেকদিন থেকে যাবে। এমন দুইটা রাইভাল যাদেরকে আসলে একই মঞ্চে দেখার জন্য অনেক লম্বা সময়ের অপেক্ষা ছিল। সেই দিয়েগো ম্যারাডোনার পরে লিওনেল মেসি যুগে এসে আর কখনো দেখা যায়নি। এরকম একটা ম্যাচ সেমিফাইনালটাকে আসলে সেমিফাইনালের সেই উত্তাপ ছড়াতে পেরেছে কিনা? না, আমি তো বলবো সেমিফাইনাল, এটা ফাইনালেরও উত্তাপ ছড়িয়ে দিয়েছে। মানে আমি যেটা প্রেডিক্ট করছিলাম যে এই ম্যাচটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচ হবে, এবং শুরুটা যেভাবে হলো আসলে বলতে গেলে ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচই ছিল, এবং শেষটা যেরকম হলো এটা একটা ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে এমন একটা সেমিফাইনাল আর কি হয়ে গেল। সো সেই হিসাবে দেখলে যে একেবারে প্রাণবন্ত ম্যাচ। মানে ধরেন যে রাত 1টার সময় অনেক সময় খেলা দেখতে গেলে ঝিমুনি ভাব আসে, কিন্তু কালকে একবার যখন মানে কাউন্টডাউন হওয়ার পরে খেলা শুরু হলো, কারো কিন্তু আমার মনে হয় না যে ঝিমুনি ভাব এসেছে। একদম না। ইনফ্যাক্ট গতকাল যেটা ম্যাচে খুব বেশি লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে দুই দলই খুব মেরে খেলার চেষ্টা করছিল। দুই দলই খুবই ডিফেন্সিভ, কখনো কখনো খুবই অ্যাটাকিং হয়ে যাচ্ছে। এই যে আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচে, যদিও আর্জেন্টিনাকে এর আগের ম্যাচগুলোতে একেবারেই নিষ্প্রাণ দেখা গেছে, লাস্ট দিকে গিয়ে হয়তো অনেক কষ্ট করে স্কোর লাইনটাকে বড় করতে হয়েছে, কামব্যাক করেছে সবকিছু। জয়টা আসলেও আমার মনে হয় যে জয়টা আসলে জয়ের মতো হয়নি আর্জেন্টিনার। বাট এই ম্যাচটায় জয়টা জয়ের মতো হয়েছে। কামব্যাকটা, এই যে একটা দারুণ প্রত্যাবর্তনের একটা রীতি আর্জেন্টিনা তৈরি করে দিল, এইটার আসলে গেল ম্যাচগুলোর সঙ্গে কম্পেয়ার করলে এই ম্যাচে আসলে স্কালোনির ট্যাকটিক্স বা সেখানে তো চেঞ্জেস ছিল, কিন্তু মানসিক দৃঢ়তাটাও তো দরকার ছিল। ওই যে একটা রাইভালরি অনেক আগে থেকে ছিল, সেইটার একটা বড় ফলশ্রুতি ছিল। আসলে আপনার যে জিনিসটা হয়েছে, ম্যাচটা শুরুতে একটু বেশ ফিজিক্যাল ছিল, দেখা যাচ্ছিল আর্জেন্টিনার প্লেয়াররা ধাক্কা মারছে আর কি, ফেলিয়ে দিচ্ছে আর ইংল্যান্ডের প্লেয়ারদেরকে। আসলে যে জিনিসটা হয় যে আপনার এরকম হাই টেম্পো ম্যাচে ইংল্যান্ডের প্লেয়াররা আসলে একটু বেশ পেইসি এবং বেশ ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ। আর্জেন্টিনা অন দি আদার হ্যান্ড একটু স্লো। সো এরকম ম্যাচে যখন আপনি শুরুতে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবেন, একটু ফিজিক্যাল খেলে অপোনেন্টকে আর কি একটু নড়বড়ে করে দেওয়ার চেষ্টা করবেন, যেটা কিনা আপনার আর্জেন্টিনার প্রথম লক্ষ্য ছিল। ফার্স্ট হাফে কিন্তু তারা প্রচুর ফিজিক্যাল খেলছিল, একটু এক্সট্রা একটা ধাক্কা, একটু এক্সট্রা একটা বাড়ি মারা বা একটু ফাউল করা ছড়াছড়িও কিন্তু ছিল। এখন যে জিনিসটা হয়েছে, রেফারি প্রথম দিকে একটু কার্ড কম দিয়েছে, কিন্তু পরবর্তীতে দিতেই হয়েছে, কারণ যেসব ফাউলগুলো হওয়া শুরু করেছিল। এবং একটা ফাউল তো আমার দেখো এখন পর্যন্ত চোখে লেগে আছে, যেটা হচ্ছে রোমেরো যে ফাউলটা করেছে লিটারালি এইভাবে করে ধরে ফেলে দেয়া। জি, ওটা আসলে ট্যাকটিক্যাল একটা ফাউল ছিল, বাট এগুলোর পার্ট হিসেবে আর কি বলতে হয় যে ফার্স্ট হাফে আর্জেন্টিনা যে খেলাটা, যে এখন সবসময় তারা চেষ্টা করে যে পুরো ম্যাচের মধ্যে তারা 10-15 মিনিট নিজেদের জন্য খেলবে, বার্ব করবে। সো বাকি টাইমটা কিভাবে করে তারা একেবারে আঁকড়ে পড়ে ধরে থাকবে, সেটাই ছিল তাদের ট্যাকটিক্স। তবে ফার্স্ট হাফটা ছিল পুরোই ফিজিক্যাল, যার কারণে দুই পক্ষ একটু ফিজিক্যাল এবং আপনার ট্যাকটিক্যাল খেলার কারণে একটু 0-0 ড্র ছিল। ওরকমভাবে কোনো মেজর আমি বলবো যে কোনো অ্যাটাক বা গোল থ্রেট দেখা যায়নি, কিন্তু এরপরে খেলাটা ওপেন আপ হওয়া শুরু করে আসলে সেকেন্ড হাফে। তো সেকেন্ড হাফে এই কারণে আপনি অনেক গোল দেখলেন, যেটা কিনা হচ্ছে প্রথমত ইংল্যান্ডেরটা আমি বলবো যে ইংল্যান্ডের যে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি বা তাদের প্লেয়ারদের মধ্যে যে আর কি কম্বিনেশনটা ছিল, সেটার ফলশ্রুতিতেই আর কি গোলটা এসেছে। এবং আর্জেন্টিনা তখন অনেকটা আর কি ডিফেন্সিভলি একটু ঘুমিয়েছিল বলা যায়, তো যার কারণে পিছন থেকে এসে গর্ডন কিন্তু গোলটা দিয়ে দিল। কিন্তু আমি বলবো যে ওই ম্যাচটা মানে এরপরে 1 মিনিট পরে আবার ডিজন স্পেন্স একটা ট্যাকল করেছিল, যেখান থেকে কিনা বলটা কর্নার হয়। দ্যাট ওয়াজ দ্য লাস্ট মোমেন্ট ইংল্যান্ড আমি বলবো যে মাঠে ছিল। এর পরের পুরো টাইমটাই বলতে গেলে আর্জেন্টিনা। এখানে কিন্তু একটা লক্ষ্য করার মতো একটা ব্যাপার ছিল, যেটা আমি নিজেও নোটিস করেছি। শুরুতে ইংল্যান্ড একটু আক্রমণাত্মক খেলারই চেষ্টা করেছে, এরপর একটা গোল করে ফেলার পরে ওদেরকে একটু মনে হলো কিনা যে একটু হাফ ছেড়ে বাঁচি বা একটু রিল্যাক্স হয়ে মুভমেন্টগুলো হচ্ছিল, সেখানে
অত্যাধিক ডিফেন্সিভ খেলতে গিয়ে কি আসলে ওইখানেই টার্নিং পয়েন্টটা হয়ে গেছে কিনা ম্যাচে? জি, আমি বলবো যে এই ম্যাচ ইংল্যান্ডের প্লেয়াররা তাদের খেলার জন্য আসলে হারেনি, হেরেছে আসলে আপনার কোচের ভুল ট্যাকটিক্সের কারণে। কারণ ভুল ট্যাকটিক্সটা এই কারণে বলতে হয় যে যদি আপনি দেখেন, আমি আসলে সাবস্টিটিউশনের টাইমিংয়ের মিনিটগুলো আর কি লিখছিলাম, যে গোল খাওয়ার পরে 64 মিনিটেই নিকো গঞ্জালেসকে নামানো হয়। তার অর্থাৎ হচ্ছে যে সেই সময় পারাদেস আর কি ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল, তার জায়গায় নিকো গঞ্জালেস, মানে আপনি একটু অ্যাটাকিং যাওয়ার চিন্তা করছেন। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে অবভিয়াসলি ইংল্যান্ডের এরপর একটা রেসপন্সের দরকার ছিল। তো রেসপন্সে ইংল্যান্ড যেটা করলো যে 72 মিনিটে কোনসাকে নামালো, আপনার হচ্ছে একটা রাইট ব্যাকের একজন প্লেয়ারকে নামিয়ে দিয়ে। তো যেটা একটু ডিফেন্সিভলি একটু শক্ত হওয়ার চেষ্টা আপনার ইংল্যান্ডের। কিন্তু এরপরে মানে আর্জেন্টিনা যখন দেখলো যে এরপর আসলে কোনো রেজাল্ট বেরোচ্ছে না, 73 মিনিটে একসঙ্গে 4টা সাব করায়, মানে আপনার বলতে গেলে মানে সরি 4টা না 3টা সাব টোটাল যেই ট্যাকটিক্যাল যে ফর্মটা তাদের ছিল ওটাকে একেবারে ভেঙে চুরে ফেললো। এবং এই তিনজনের মধ্যে নেমেছে হচ্ছে আপনার ওটামেন্ডি, ডিপল আর মলিনা। এই তিনজন যখন নামবে তখন অ্যাজ এ কোচ আপনি দেখতে পাচ্ছেন যে ওটামেন্ডি নামছে, তার মানে সে উপরে ওঠা, সে পুরো ডিফেন্সিভলি একটা কাভার দিবে। ডিপল কাভার দিচ্ছে, কিন্তু মলিনা নামছে কারণ মলিনা হচ্ছে এমন একজন প্লেয়ার রাইট ব্যাক থেকে কন্টিনিউয়াসলি ক্রস দিবে। সো আপনি এরকম জায়গায় যখন দেখবেন তার মানে সে ক্রস দিবে মানে বক্সে অনেক বেশি গোলের থ্রেট আসবে, কিন্তু তখনও কিন্তু আপনার বক্সে হেডার দেওয়ার মতন কোনো প্লেয়ার নেই আর্জেন্টিনায়। হুলিয়ান আলভারেজ ইজ নট এ প্লেয়ার টু হেড দ্য বল, দ্য অনলি প্লেয়ার ওয়াজ লাউটারো মার্টিনেজ, কিন্তু লাউটারো মার্টিনেজ তখনও কিন্তু ম্যাচে নাই। সো আপনি কি করবেন, আপনি তখন চেষ্টা করবেন যে যাতে ক্রসগুলো যাতে আসা বন্ধ হয় উইং থেকে, আপনি প্রোটেকশন দিবেন উইং ব্যাকদেরকে। মানে ইংল্যান্ডের কোচ করলো কি, সে ডিফেন্সিভ প্রোটেকশন দিল। সে নামালো কাকে, সে নামালো হচ্ছে ড্যান বার্ন, যে কিনা 6 ফুট 7 ইঞ্চি বা 6 ফুট 4 ইঞ্চি। এরপরে তা আরও নামালো নিকো ওরাইলিকে। মানে আপনি সেন্টার ব্যাককে আপনি সাপোর্ট দিলেন, মানে আপনি বললেন যে তুমি ক্রস করো, আমি ক্রসে কমফোর্টেবল, কিন্তু আপনি সেটা কেন করবেন, আপনি ক্রসটাই ফার্স্টে বন্ধ করেন। এরপরে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ডেকল্যান রাইসকে যখন সে নামিয়ে দিল, এলিয়ট অ্যান্ডারসনকে সে মাঠের মধ্যে রাখলো। এলিয়ট অ্যান্ডারসনের ফার্স্ট হাফ থেকে ইয়েলো কার্ড, এবং যার কারণে সে মেসিকে ওই রকমভাবে ট্যাকল করতে পারছিল না, যেটা কিনা যখন যে ইয়েলো কার্ড ছিল না তখন ট্যাকল করতে পারছিল। তো যার ফলে কি মেসি আর একটু বলে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হওয়া শুরু করেছিল, বল নিয়ে আরও বেশি খেলার চেষ্টা করছিল। ফলে আপনি মেসিকে ফ্রিডম দিলেন, আপনি উইং ব্যাকদেরকে ফ্রিডম দিলেন, কন্টিনিউয়াসলি অ্যাটাকিং থ্রেট নিচ্ছেন। সো এরকম সময় তো আর্জেন্টিনা হলো কি পুরো খেলাটা নিজেদের হাতে ধরে নিল। এর থেকে যদি আপনার বেঞ্চে ছিল র্যাশফোর্ড, আপনার বেঞ্চে ছিল হচ্ছে সাকার মতন উইঙ্গার যারা কিনা ফাস্ট এবং তারা কিনা ড্রিবল করে চলে যেতে পারে, তাদেরকে আপনি বেঞ্চে বসায় একবারে পুরো ডিফেন্সিভ একটা গোল ডিফেন্ড করলেন। আর্জেন্টিনা এইটারই সুযোগ নিল, এবং এইটার সুযোগে তারা খুঁজছিল যে অ্যাটলিস্ট একটা গোল কোনোভাবে আগে বের হোক, এবং এতগুলো ট্রায়ের মাঝখানে একটা দুর্দান্ত শটে এনজো ফার্নান্ডেজ তো গোলটা দিয়েই দিল। এরপরে যখন দেখলো যে হ্যাঁ সমতায় এসছে আর্জেন্টিনা, তখনও বুঝেছে যে আমরা যদি 120 মিনিট খেলতে যাই এই ইংল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ড তাহলে এরপরে যেই সাবগুলো করবে সেটার সাথে আসলে পেরে ওঠা যাবে না। এর জন্য এরপরে আপনার 82 মিনিটে নামলো হচ্ছে লাউটারো মার্টিনেজ, এবং সে নেমে এই কন্টিনিউয়াসলি ক্রসের মধ্যে একজনই আছে যে হেড করে দিবে, এবং সে একজনই আসলে হেড করে গোলটা দিয়ে দিল। সো এখন আমি যেটা বলবো যে ইংল্যান্ডের আসলে উচিত ছিল যে উইং থেকে যে ক্রসগুলো আসছে এইগুলাকে ঠেকানো, নট ডিফেন্সে মানুষ বাড়িয়ে ক্রসগুলোকে ক্লিয়ার করা, কারণ আপনার চান্সেস বেশি আপনি বাড়ায় দিলেন। এবং দেখেন আমার যেটা গতকালের অবজারভেশন সেটা হচ্ছে ইংল্যান্ড কিন্তু অনেক উইং থেকে গতকাল বেশ কিছু চান্সেস ক্রিয়েট করেছে, যেখানে আর্জেন্টিনার অলওয়েজই উইং এ তাদের কোনো শক্তি নেই, উইংটা লিটারালি ওই জায়গাটা খালি, এবং ওই জায়গা থেকে বারবার ক্রস করছে, বারবার অনেকগুলো গোলের চান্স ক্রিয়েট করছে। সেখানে এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকাটা একেবারে অসাধারণ ছিল। অনেকগুলো গোল হওয়ার সুযোগ থেকে আসলে এমিলিয়ানো মার্টিনেজ বাঁচিয়েছেন, যদিও 2022-এর ওই ফর্মটা আসলে এমিলিয়ানো মার্টিনেজের এখন আর নাই। সেটাও একটা হতাশাজনক কারণ ছিল যে এর আগের ম্যাচটাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে এমিলিয়ানো মার্টিনেজের ছোট কিছু ভুল কিংবা পুরো দলেরই ছোট ছোট ভুলের কারণে বারবার করে আর্জেন্টিনাকে পিছিয়ে পড়তে হয়েছে। এই যে আর্জেন্টিনার কামব্যাকের যে কথাটা বলছিলাম, এখানে আসলে বারবার করেই আমার একটা জানার বিষয় সেটা হচ্ছে এখানে কি আর্জেন্টিনা ফার্স্ট একটু রিল্যাক্স খেলতে চায়, এরপর গোল হজম করে ফেলার পরে কি প্রেশারটা বেশি ফিল করে, এই জন্য কি তারা ট্রাই করে যে এবার আমাকে কামব্যাক করতে হবে, নাকি এখানে কোচের আসলেই কোনো ট্যাকটিক্যাল প্ল্যান ওরকম থাকে যে না আমরা এত মিনিটের পরে গিয়ে আসলে স্কোর করব, বা স্কোর করার একটা ওদের ওই
টেকনিক্যাল বিষয়টাই ওটা থাকে। আচ্ছা, না আসলে আপনার মানে আর্জেন্টিনার টার্গেটটাই থাকে যে পুরো ম্যাচে আমি 10 থেকে 15 মিনিট আমি নিজের জন্য বার করব, এবং এই নিজের জন্য যখন বার করব তখন মেসিকে আমরা সবচেয়ে বেশি এফেক্টিভ রাখবো এই 10-15 মিনিট। বাকি সময় দেখবেন যে মেসিকে কিন্তু প্রথম অর্ধে খুঁজেই পাওয়া যাচ্ছিল না তেমন, কোনো কোনো পারাদেসের কাছ থেকে এসে বল নিচ্ছিল, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু তার ড্রিবল, তার যে ক্রস, এগুলো কিন্তু একটা ব্যাপার ছিল। সো আমি বলবো যে এখানে যে তারা আর কি 10-15 মিনিটের উইন্ডোটা খুঁজে, সেই উইন্ডোটা তারা কখন ইউজ করবে, সেটা কি ফার্স্ট হাফে ইউজ করবে নাকি সেকেন্ড হাফে শেষ ইউজ করবে, সেটা ডিপেন্ড করে তারা ম্যাচটা কীভাবে আগাচ্ছে সেটার উপরে। সো কালকের ম্যাচে যে অবস্থাটা ছিল আসলে ওই লাস্ট 10 মিনিটই হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এবং আপনি যদি দেখানো যে কীভাবে কামব্যাক করে, মানে অনেক সময় ইংলিশ প্রিমিয়ার লিগে একটা মজার গল্প আছে যে ম্যানচেস্টার ইউনাইটেড যখন আর কি শেষ মুহূর্তে হারতে যেত, অ্যালেক্স ফার্গুসন এরকম করে ঘড়িতে হাত দেখাতো, বলতো ফার্গি টাইম। আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা না, আমার কাছে মনে হচ্ছে মেসি টাইম। মেসি লাস্ট 10 মিনিট আপনি বিশ্বাস করেন, মানে কালকে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি অবাক হলাম, মেসি সারাটা জীবন বাম পা দিয়ে খেলতো, তার বাম পাটা ইন্স্যুরেন্স করা, কালকে সে সেকেন্ড যে ক্রসটা যেটা থেকে গোল হলো, সে ক্রস করলো ডান পায়ে। মানে এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার যে এইরকম একটা স্টেজে এরকম একটা প্রেশার মোমেন্টে মেসির মতন প্লেয়ার বাম পায়ে ক্রস না করে ডান পায়ে, এবং সে ডান পায়ে ক্রস করার কারণে ইংল্যান্ডের ডিফেন্ডাররা অপ্রস্তুত ছিল, কারণ তারা মনে করেছে ওখানে ডান পা দিয়ে করবে, যার কারণে সবাই মিস করেছে আর গোলটা হয়েছে। টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, এবং এখানে একটা রেকর্ডেরও হাতছানি আছে লিওনেল মেসির সামনে, সেটা হচ্ছে টানা 3টা বিশ্বকাপ খেলার যে রেকর্ডটা সেটা একমাত্র কাফুর ছিল, এবং এবার লিওনেল মেসি সেই রেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছেন অলরেডি, ফাইনাল তো খেলছে। সো এই যে লিওনেল মেসি একের পর এক ম্যাচে রেকর্ড গড়েই যাচ্ছে, এই যে ফর্মটা, এখনো কিন্তু বলা যায় না লিওনেল মেসির ফর্ম বাজে বা বয়সের কারণে লিওনেল মেসি আসলে নুয়ে পড়েছেন, এরকম কিছুও বলা যায় না। কি মনে হয় ফাইনালে কি লিওনেল মেসির পা থেকে গোল দেখবো কিনা? কারণ আমার মনে হয় যে যারা মেসি ভক্ত, এখনকার এই জেনারেশনের 80% মানুষ শুধু মেসির জন্যই আর্জেন্টিনাকে ভালোবাসে, এটা আনডাউটেডলি বলা যায়, এবং আমি নিজেও সেটাই করি। সো সেই জায়গাটাতে আসলে মেসির কাছ থেকে গোল না দেখলে আমার মনে হয় যে আমার ওই ম্যাচটার পূর্ণতাটা আমার কাছে আসে না। লিওনেল মেসির কাছ থেকে একটা গোল তো এক্সপেক্ট করবোই, দ্বিতীয় কথা হচ্ছে সেখানে গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের একটা বড় রেস কিন্তু এখন পর্যন্ত চলছে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে, এইটা আসলে লিওনেল মেসি উতরাতে পারবেন কিনা, যেহেতু স্পেনের মতো একটা পরাশক্তি আছে, সো সেখানেও আসলে ইয়াং ব্লাডের ইয়েটাই আছে, আধিপত্যটাই আছে, সেখানে লিওনেল মেসির বুড়ো হাড়ের ভেল কি কতটুকু কাজে দেবে? না আসলে কালকের আগ পর্যন্ত আমি একটু বেশি ছিলাম যে এবারে আর্জেন্টিনা আসলে অনেকটা লাকের উপরে ভর করে এসেছে, কারণ যেসব প্রতিপক্ষ পেয়েছে সেসব প্রতিপক্ষের সাথে এভাবে কষ্ট করে জেতার কারণে মনে হচ্ছিল যে আর্জেন্টিনা ইটস নট দ্যাট আর্জেন্টিনা। কালকের ম্যাচটা আর্জেন্টিনা এরপরে যেভাবে খেললো, এরপরে আসলে বলতে হয় যে দে আর দ্য ট্রুলি ডিজার্ভিং ফাইনালিস্ট অফ দিস ওয়ার্ল্ড কাপ, মানে যেভাবে করে ম্যাচটা বের করে নিয়ে আসলো। এবং অনেক মানুষ হয়তো আমার সাথে দ্বিমত করতে পারে, আমার কাছে এখন যা দেখে মনে হচ্ছে 2022 সালের মেসি থেকে আমি বলবো যে এই মেসি আরও ইভেন বেটার। তার কারণ হচ্ছে সে যেভাবে করে দলটাকে বাড়িয়ে নিয়ে আসছে, এবং আপনি দেখেন 8টা গোল, অ্যাসিস্টও মনে হয় 7 বা 8টার মতন কাছাকাছি, 10টা গোল আর 7 বা 8টার মতন অ্যাসিস্ট। সো ইটস ইভেন বেটার স্ট্যাটিস্টিক্স দেন 2022 ওয়ার্ল্ড কাপ। এবং মানে এখন আসলে কি, মানে যদিও আমি ইংল্যান্ডের সাপোর্টার, বাট আমি এখন আসলে চাচ্ছি মেসি ওয়ার্ল্ড কাপটা জিতুক। তার একটাই কারণ, এই ওয়ার্ল্ড কাপটা জিতলে সে 2টা ওয়ার্ল্ড কাপ জিতে যাচ্ছে, তাহলে সে আর্জেন্টিনার ইতিহাসে ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাবে। এবং এইটা যদি হয় তাহলে আমি বলবো যে এরপরে মানে সে হচ্ছে পেলের রেকর্ডটাও মোটামুটি ছুঁয়ে ফেলবে 2টা ওয়ার্ল্ড কাপের। এরপরে আসলে গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল, আসলে কিছু বাকি থাকে না হিস্ট্রি অফ ফুটবল। সো আমার মতে এখন আসলে ইটস টাইম। রিসেন্ট ডেজে আমার মাথায় আসলে বারবারই একটা প্রশ্ন করে, হুজ দ্য গোট, মানে এই তর্কটা থেকে আর কোনো যদি কিন্তু আছে। আমি পার্সোনালি ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যান, আমিও এতদিন মনে করতাম যে না একটা সমতা ছিল, বাট এইবারে ওয়ার্ল্ড কাপ ইজ আনবিলিভেবল। মানে আপনি এইটা যে কিভাবে করে ফাইনালে নিয়ে গেছে, এবং এটা মেসি না থাকলে সম্ভব না, এবং মেসির কারণেই হয়েছে। এবং নাও আই হ্যাভ টু সে অ্যাডমিট পাবলিকলি অন ন্যাশনাল টেলিভিশন হি ইজ দ্য গোট অ্যান্ড হি ইজ ট্রুলি দ্য ডিজার্ভিং গোট। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসলে স্বীকার করলেন এটা। এরপরে আসলে 3টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল, সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা, ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনালের, হাই ভোল্টেজ সেমিফাইনালের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক।